সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী। এবছর ৬ জন পেলেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার, আর পুরস্কার গ্রহণ করেননি বিশিষ্ট লেখক বদরুদ্দিন উমর। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তা নষ্ট হতে দেয়া যাবে না। জোর দেন ন্যায়ভিত্তিক সমাজ গড়ার ওপর। এবছর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন ৭ জন, তার মধ্যে ৬ জনই মরণোত্তর। লেখক বদরুদ্দিন ওমর পুরস্কার গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৬ জনের পরিবারের কাছে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। আজকের দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। প্রধান উপদেষ্টা স্মরণ করেন ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের শহীদদের। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। এবছর শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন ওমর ছাড়া ৭ জনের ৬ জন পেলেন সর্বোচ্চ বেসামরিক মরণোত্তর এই পুরস্কার। বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে কবি আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে সঙ্গীতশিল্পী আজম খান, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন ওমর এবং প্রতিবাদী তারুণ্যে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। তাদের পক্ষে পরিবারের সদস্যরা এই পুরস্কার গ্রহণ করেন। তবে পুরস্কারের জন্য মনোনীত লেখক বদরুদ্দিন ওমর পুরস্কার নেবেন না বলে আগেই জানিয়েছিলেন। তার পুরস্কারের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে রাখা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এই পুরস্কারের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ৫-৬ মাসের মধ্যেই মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, মুজিবনগর সরকারের কেউই মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়বেন না। ডিবিসি নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি আরও জানান, শুধু রণাঙ্গনের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোগী হিসেবে স্বীকৃতি পাবেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন হতে যাচ্ছে বলেও জানান তিনি। যারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধা হিসাবেই স্বীকৃত। কেউ কূটনৈতিক সহযোগিতা করেছে, কেউ ফুটবল খেলেছে মুক্তিযুদ্ধের সময়, তারপরে কেউ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিল। এরা সব মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে সম্মানিত হবেন। সরকার তো যুদ্ধ পরিচালনা করেছে, সরকার তো থাকবে, তারপরে সেক্টর কমান্ডাররা থাকবে, সেক্টরের সাথে যুক্ত যারা সরাসরি রণাঙ্গনে ছিল তারা থাকবে, তারা সবাই মুক্তিযোদ্ধা হবে। এই মুক্তিযোদ্ধা সংসদটা চালু করতে পারি তাহলে হয়তো এটা ৫-৬ মাসের ভিতরে আমরা একটা পর্যায়ে চলে যেতে পারবো। ক্ষমতায় যেতে ও টিকে থাকতে স্বৈরাচারী সরকারের মতোই এখনও ক্ষমতার অপব্যবহার লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা মনে করেন, যারা ইতিহাস জানে না তারা জাতির নেতৃত্বও দিতে পারে না। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি নেতারা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু কিছু মানুষ দল গোষ্ঠী বোঝানোর চেষ্টা করছেন মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না, ৭১-এর ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, যারা সেদিন হত্যাযজ্ঞে সাহায্য করেছিল তারাই আজ বুক ফুলিয়ে কথা বলে। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি গোষ্ঠী প্রশ্নবিদ্ধ করতে এখন সেনাবাহিনীকেও প্রশ্নের মুখে ফেলছে। দলের অন্যান্য নেতারা দেশের সার্বিক উন্নতির স্বার্থে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান। কিছু গোষ্ঠী, কিছু লোক একটি প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনার মতো
সেটাকে বাধাগ্রস্ত করে আবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কিনা। এখন তারা অনেকেই একটু বেপরোয়া হয়ে গেছে, তাদের কথাবার্তা, ভাবভূমি, আচার আচরণে গণতন্ত্রের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে ৭১ কোন ঘটনাই ছিল না, যারা নিজের ইতিহাস জানে না তারা জনগণের জাতির কোনো কল্যাণও করতে পারবে না। ইতিহাস জানতে হবে। ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে ঈদ যাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চ, ঘাট সহ নদী তীরবর্তী এলাকায় টহল অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। দুপুরে এক সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার সাংবাদিকদের জানান, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ জনগণের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নিয়মিত টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ কার্যক্রম চলমান রয়েছে। ঈদ উল ফিতর পরবর্তী যাত্রী সাধারণের নিরাপদে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত এটি চলমান থাকবে। চট্টগ্রাম, মোংলা, ভোলা ও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ ঘাটে টহল দেয়া হচ্ছে। নানা পদের সব খাবারের সমাহার রাজশাহী নগরীর ইফতার বাজারে। এ নিয়ে আরও বিস্তারিতভাবে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, ইফতারের জন্য কোন কোন খাবার বেশি বিক্রি হচ্ছে আর দাম নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা ক্রেতাদের জানাবেন। তরুণী, রাজশাহীর ঐতিহ্যবাহী ইফতার বলতেই কিন্তু রাজশাহীবাসী বোঝে যে বাটার মোড়ের জিলাপি আর রহমানিয়ার ফিরনি। এই যে আমি দেখাই দর্শকদের, এটি রহমানিয়ার ফিরনি। ৭৪ বছর ধরে রাজশাহীর ইফতার বাজারে রাজত্ব করে আসছে এই ফিরনি। ১৯৫১ সালে রহমানিয়া হোটেল যখন শুরু হয় তখন এই ফিরনিটি কিন্তু অন্যান্য খাবারের সাথে ছিল। পরবর্তীতে শুধু রমজান মাসে রোজাদারদের জন্য এই ফিরনিটি তৈরি করা হয়। দুধ এবং চালের আটা সব বিভিন্ন ভালো ভালো জিনিস দিয়ে তৈরি করা হয় এবং এটা খুবই সুস্বাদু। ক্রেতারা কিন্তু অনেকেই কেনেন। ভাই, আপনি কোথায় থেকে আসছেন এই ফিরনি কিন্তু একটু বলবেন? আমি নওগাঁ মান্দা থেকে আসছি। এই রহমানিয়া হোটেলের ফিরনিটা একটা ঐতিহ্যবাহী খাবার। এটা শুধু রমজান মাসে পাওয়া যায়। আমরা এর আগেও খেয়েছি, আজকেও নেওয়ার জন্য আসছি। ফিরনিটা হচ্ছে ইফতারিতে খুব জোস একটা খাবার। ধন্যবাদ। আমরা একটু রহমানিয়া হোটেলের যে সত্ত্বধারী রিয়াজ ভাই, একটু বলবেন যে আপনাদের এই ফিরনি কত বছর ধরে আছে ইফতার বাজারে? ধন্যবাদ। আসলে আমাদের এই ফিরনি এটা আমাদের শুরু করি আমরা ১৯৫১ সাল থেকে। আমার দাদা এবং বাবার হাত ধরে এই ফিরনিটার রহমানিয়া হোটেলে চালু করা হয়। এমন বেশ কয়েক বছর আমরা ধারাবাহিকভাবে এই ফিরনিটা ওই দোকানে বিক্রয় করি এবং এই ফিরনিটা বেশ জনপ্রিয়তা অর্জন করে। ধন্যবাদ। তরুণী, শুনছিলেন যে এটি ৫১ সাল থেকে চলছে এবং ইফতার বাজারে এখনো সুনামের সাথে চলছে। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের কাবাব সহ অনেক ধরনের আইটেম পাওয়া যায়। তরুণী, সৌরভ হাবিব, ধন্যবাদ আপনাকে। আবারও বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে চরমপন্থী হামলার সতর্কতা ও সাংবাদিকদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করেন, যদিও এর সরাসরি কোনো উত্তর দেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। ব্রিফিংয়ে সাংবাদিক প্রশ্ন করেন, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়া থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে সাংবাদিকদের বেআইনি কারাদণ্ডের বিষয় এবং বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে মার্কিন সরকার কিভাবে কাজ করছে। জবাবে ট্যামি বলেন, বন্ধু বা যে কোনো রাষ্ট্রের যে কোনো সমস্যা ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তামিম ইকবালকে এখনই ঢাকায় না নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, রাখতে বলেছেন আরও ৪৮ ঘন্টার অবজারভেশনে। সকালে তামিম ইকবালকে দেখার পর কথা জানান চিকিৎসকরা। তবে তামিমের অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে, উঠে বসতে পারছেন, কথা বলছেন সবার সাথে। তবে তামিম ইকবালকে ক্রিকেটে ফিরতে অপেক্ষা করতে হবে আরও ৩ মাস। ডাক্তারদের অনুমোদন পেলে ৩ মাস পর মাঠে নামতে পারবেন তিনি। রবিবার বিকেএসপিতে ম্যাচ খেলতে এসে হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। দুটি অ্যাটাকের মধ্যে একটি ছিল ম্যাসিভ। দ্রুত গাজীপুরের এক হাসপাতালে একটি রিং পরানো হয়। সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ আশাব্যঞ্জক। এই মুহূর্তে মুভ করা তার জন্য খুবই রিস্কি।
এবং সে বিষয়টা তামিম ইকবালের সাথেও আমরা আলাপ করেছি। আমরা তাকে বলেছি যে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম, যাতে আর কোনো প্রবলেম না হয়, কথাবার্তা একটু কম বলা উচিত, একদম বিশ্রামে থাকা উচিত, কোন এজিটেশনে যাওয়া উচিত নয়। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।